আপনার এই অসদাচরণ মেনে নেব না। চুপ কর, তুই আমার কর্তকে চ্যালেঞ্জ করছিস। এই নে তোর শাস্তি। আমি ভয় পাই না। এই পুলিশ, আহ, কি করছিস তুই? ন্যায় বিচার চাই। থাম, এটা অপরাধ। তুই থাম। আরে পাগলে, শোন বুড়ো, এই জিনিসগুলো এখন আমার। আপনার কি কোনো অধিকার আছে একজন গরিবের মেহনতের জিনিস জোর করে নিয়ে যাওয়ার? ও মা গো, রাজে। একটি ব্যস্ত বাজার এলাকা যেখানে হারিস নামের এক প্রবীণ দোকানদার প্রতিদিনের মতো নিজের ছোট ফলের দোকানটি সাজিয়ে বসেছিলেন। জীবনযাপনের তাগিদে তার এই ছোট্ট ব্যবসায়টি ছিল একমাত্র সম্বল। কিন্তু সে বাজারে স্থানীয় এক দুর্নীতিপরায়ণ পুলিশ ইন্সপেক্টর রমেশ সিংহের প্রভাব এতটাই বেশি ছিল যে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। ঘটনার দিন ইন্সপেক্টর রমেশ সিং সদর্পে সেই ফলের দোকানে এসে হাজির হয়। সেই দোকান থেকে ইচ্ছে মতো ভালো ভালো ফল যেমন আপেল, কলা, কমলা ও আঙ্গুর বেছে ভেগে ভরতে শুরু করে। দোকানদার হারিস অসহায় ভাবে তা দেখে এবং কোনো কথা না বলে সব প্যাক করে দেয়। কিন্তু যখন সে স্বাভাবিক নিয়মে বাকি বকেয়া টাকা সহ আজকের ফলের দামটা বিনীতভাবে চায়, তখন ইন্সপেক্টর রমেশ ক্ষোভে ফেটে পড়ে। সে কড়া গলায় ধমক দিয়ে বলে, মুছে পুলিশের কাছে হিসাব চাওয়ার সাহস তোর কোথায় হলো? হারিস হাত জোর করে বোঝানোর চেষ্টা করে যে এভাবে প্রতিদিন ফ্রিতে মাল দিলে তার সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে এবং দোকান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। কিন্তু ক্ষমতার মুহে অন্ধ সেই পুলিশ কর্মকর্তা তার একটি কথাও শুনে না, বরং তাকে জেলের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে প্রতিবাদী এক তরুণী এগিয়ে আসে। তার নাম ছিল মনিকা। মনিকার সাহসিকতার সাথে ইন্সপেক্টরকে প্রশ্ন করি, আপনার কি কোনো অধিকার আছে একজন গরিবের মেহনতির জিনিস জোর করে নিয়ে যাওয়ার? আপনি পুলিশ হতে পারেন, কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। ইন্সপেক্টর রমেশ এক সাধারণ তরুণীর মুখে এমন প্রতিবাদ শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে গর্জে উঠে বলে, তুই আমাকে আইন শিখাচ্ছিস? তোর এত বড় স্পর্ধা যে তুই আমার সামনে জবান চালাচ্ছিস? কিন্তু মনিকা এটুকু ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে বলতে থাকে যে অপরাধী সে নিজে এবং একজন গরিবের হক কেড়ে নেওয়ার কোনো অধিকার তার নেই। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে যখন রমেশ রাগের চোটে মনিকাকে সজোরে একটি থাপ্পড় মেরে বসে আনতে চায়। মনিকা থাপ্পড় খেয়েও এতটুকু দমে যায় নাই, বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে এই অন্যায়ের উপযুক্ত জবাব তাকে দিতে হবে। এরপর ক্ষুব্ধ ইন্সপেক্টর রমেশ নিজের ক্ষমতার অপব্যবহার করে মনিকাকে জোরপূর্বক পুলিশের জিপে তুলে থানায় নিয়ে যায়। থানার ভিতরে গিয়ে তার উদ্ধত্ত কমেনি। সে ভেবেছিল থানার চার দেয়ালের ভিতরে সে যা বলবে সেটাই আইন হিসেবে গণ্য হবে। সে মনিকাকে হুমকি দিয়ে বলে যে এই এলাকায় তার হুকুমে সব চলে এবং কেউ তার বিরুদ্ধে যাওয়ার সাহস রাখে না। মনিকা সম্পূর্ণ শান্ত থেকে তাকে বোঝানোর চেষ্টা করে যে ক্ষমতা মানুষকে অন্যায় করার লাইসেন্স দেয়া নয়, বরং ক্ষমতা হলো মানুষের দায়িত্বের প্রতীক। কিন্তু রামেশের মাথায় তখন ক্ষমতার এমন নেশা চেপে বসছিল সে যে কাউকে পরোয়া করছিল না। যখন থানার বাহিরে হঠাৎ বেশ কয়েকটি সরাসরি গাড়ি এসে থামে, জেলা ডিএসপি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা থানায় প্রবেশ করেন এবং ড্রিল সেলুট জানিয়ে সেই তরুণীকে সম্মান জানান। ইন্সপেক্টর রমেশের পায়ের তলার মাটি তখন যেন সরে যায়। সে হতবাক হয়ে জানতে পারে যে যাকে সে সামান্য এক সাধারণ নারী বা পথচারী ভেবে অপমান করেছে এবং গায়ে হাত তুলেছে সে আর কেউ নয়, খোদ সেই জেলার পুলিশ সুপার এসপি মনিকা। নিজের চোখের সামনে জেলার এসপি ম্যাডামকে দেখে রমেশের সমস্ত অহংকার মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে শুরু করে এবং বলে যে সে চিনতে পারেননি। তখন এসপি মনিকা অত্যন্ত কঠোর ও গম্ভীর কণ্ঠে তাকে স্মরণ করিয়ে দেন যে সাধারণ নাগরিক হোক বা গরিব দোকানদার, প্রত্যেক মানুষের সমান সম্মান ও অধিকার রয়েছে। পুলিশ মানে সাধারণ মানুষকে পোষণ করা নয়, বরং তাদের নিরাপত্তা দেয়া। এরপর বাজারে গিয়ে অন্যান্য দোকানদারদেরও জবাববন্দি নেওয়া হয়। তারা কান্না বিজড়িত কণ্ঠে এসপি ম্যাডামের কাছে সাক্ষ্য দেয় যে কিভাবে দীর্ঘদিন ধরে এই দুর্নীতিপরায়ণ ইন্সপেক্টর তাদের উপর অত্যাচার চালিয়ে আসছিল এবং ফ্রিতে মালপত্র লুট করে নিয়ে যাচ্ছিল। সমস্ত প্রমাণ ও স্বাক্ষরের ভিত্তিতে বিভাগীয় নিয়ম ও আইনানুগ প্রক্রিয়ায় ইন্সপেক্টর রমেশ সিংহে দোষী সাব্যস্ত করা হয়।
আদালত তাকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। জেল যাত্রার আগে ধনঞ্জয়ের ভুল ভাঙে। সে বুঝতে পারে যে ক্ষমতার সঠিক ব্যবহার মানুষের সেবা করার জন্য, তাদের উপর দাপট দেখানোর জন্য নয়। তার এই পতনের মাধ্যমে সমাজে এই বার্তাটি জোরালোভাবে প্রতিষ্ঠিত হয় যে আইনের হাত অনেক লম্বা এবং যত বড় প্রভাবশালী বা ক্ষমতার অধিকারী হোক না কেন, সত্য ও ন্যায়ের জয় সর্বদা সুনিশ্চিত।